বিএনপির কার্যক্রমকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? বর্তমান সময়ে এসে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার আগে পরে সব মিলিয়ে অর্থাৎ ওভারঅল একজন রাজনৈতিক নেতা হিসেবে প্রধানতম এই রাজনৈতিক দলটির যে ভূমিকা সেটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? ধরেন, প্রথম কথা বলি, এই যে আন্দোলনে বিএনপি কিন্তু প্রথম থেকে ছিল। জি। প্রচুর নির্যাতন ভোগ করেছে, তারা কষ্ট স্বীকার করেছে, কারাভোগ করেছে। তাদের নেত্রী বেগম জিয়া, তাদের নেতা তারেক রহমান সবাই জানেন কত রকম অত্যাচার সহ্য করেছেন। কিন্তু শেষে দেখেন আন্দোলনের নেতৃত্ব কিন্তু তাদের হাতে থাকলো না, সেটা চলে গেল হঠাৎ করে এসে আন্দোলনে কোটা যারা করছিলেন সেই ছাত্ররা এসে নেতৃত্ব দিয়ে গেল এবং জনগণ তাদের পেছনেই দাঁড়ালো। আমি মাঝে মাঝে বিএনপির নেতাদের কথা বলেছি, আপনি এটা একটা ভাবেন যে আপনারা দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, জনপ্রিয় দল, আন্দোলন করেছেন, তারপরেও আন্দোলনের পতাকা আপনাদের হাতে থাকলো না, চলে গেল ছাত্র জনতার হাতে। কেন? কারণ আমি নিজের যা দেখেছি তা থেকে যে উপলব্ধি করি, যাতে বলবো যে এই আন্দোলনকে চূড়ান্ত পরিণতিতে নিয়ে যাওয়ার জন্য যে চূড়ান্ত লড়াইটা, যেটা ছাত্ররা শেষই করেছে, জীবন দেওয়া লড়াই। এই যে ধরেন আবু সাইদ, মুগ্ধ এবং অনেকের নাম আছে কিরকম অকাতরে জীবন দিয়েছে। না, বিএনপি সবাইকে এরকম অকাতরে জীবন দেওয়ার জন্য বলছি না, কিন্তু চ্যালেঞ্জটা তো আপনার দিতে হবে। তারা সবসময় এরকম করেছে যে আন্দোলনটা যখন চূড়ান্ত জায়গায় যাওয়ার মতো, যখন সরকারের সাথে পাঞ্জা ধরবার কথা, লড়াই হবার কথা, তখন তারা পিছিয়ে চলে গেছে। ওই যে ধরেন পার্টি অফিসের সামনে বিশাল গণসমাবেশ, সেটাকে নিয়ে গেল গোলাপবাগে। এবং 28 অক্টোবরে যেটা হলো, লক্ষ লক্ষ মানুষ, কত লাখ বলা মুশকিল, সেই বিশাল সমাবেশকে শুধু টিয়ার গ্যাস দিয়ে এবং ফাঁকা গুলি ছুড়ে 15-20 মিনিটের মধ্যে পুরো জায়গা খালি করে ফেলল। এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার মুহূর্তে অনেকটা দৌড়াতে দৌড়াতে বিএনপির মহাসচিব আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলেন। মানে এসব থেকে আমি বলছি যে ধরেন শেষ লড়াইটা করতে পারেনি, পরিণতির জায়গায় নিতে পারেনি, এই কারণে তারা আন্দোলন থেকে দূরে চলে গেছে। আন্দোলনের মধ্যে একটা কথা হচ্ছিল, সবসময় জনগণ বলছিল লড়াই তো জীবনে কত করলাম, বাংলাদেশের মানুষের কি লড়াইয়ের সংখ্যা গণাগুনতি আছে? তো এত লড়াই করে তো লাভ হয় না কিছু, যে লাভ সেই কুদু। আমরা তখন বলেছিলাম যে না, আমরা শুধু সরকার পরিবর্তনের লড়াই করছি না, আমরা সমাজ পরিবর্তনের লড়াই করব। সেই বিবেচনা থেকে সংস্কারের কথা আসলো। এই সংস্কার নিয়েও বিষয়টি এরকম হলো যে বর্তমান সময়ে যখন সংস্কারের চর্চা হচ্ছে, সংস্কার কীভাবে করাবে, করতে হবে, তখন বিএনপি সংস্কারের চাইতে বিএনপিকে বেশি ফোকাসে দিয়ে আসলো। নিশ্চয়ই নির্বাচনের জন্যই লড়াই করেছিল, মানুষ রাষ্ট্র পরিবর্তনের জন্য লড়াই করেছিল, সেটা তো নির্বাচনের মাধ্যমেই। কাজে নির্বাচনের দাবি তারা করবে, কিন্তু মানুষের কাছে এরকম করে প্রতিমান হলো যে বিএনপি আসলে সংস্কার বাদ দিয়ে, লড়াই বাদ দিয়ে কেবল ভোট চায়, তাড়াতাড়ি ক্ষমতায় যেতে চায়। এটাও তাদের উপর জনগণের আস্থার পরিমাণ কমিয়ে দিল। বর্তমান সময় এরকম হয়েছে যে মানে প্রায় ধরেন প্রতিস্থাপন করার মতো হচ্ছে, আগে সংস্কার আগে ভোট। অথচ নর্মালি ব্যাপারটা পরস্পরের প্রতিপক্ষ নয়, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, চলবেই। আপনার ন্যূনতম সংস্কার করে একটা ভালো নির্বাচন যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে, সেটা করতে চাই আমরা। তার জন্য যেটুকু সংস্কার সেটা তো করতেই হবে, আরও বেশি যদি করতে পারেন করবেন, কিন্তু ওইটুকু ন্যূনতম করতে হবে। কিন্তু সেটা নিয়েও পর্যন্ত বিতর্ক হয়েছে। মনে হচ্ছে যে দেশে এখন এক ধরনের বিভাজন নতুন করে হচ্ছে, নির্বাচন নাকি এখনই নির্বাচন নয়, কখন, এবং সংস্কার নাকি সংস্কার শেষে নির্বাচন, আগে সংস্কার পরে নির্বাচন। এই ধরনের বিষয় নিয়ে যে বিভক্তিটা হয়েছে, তাতে বিশাল জনপ্রিয় দল বিএনপি আগের তুলনায় প্রশ্নের সামনে বেশি পড়েছে। এবং এই যে সংস্কারের আন্দোলন, সেই জায়গাতেও বিএনপি তার বুদ্ধিমত্তা দিয়ে, অভিজ্ঞতা দিয়ে রাষ্ট্র বদলাবার
যেহেতু তারা ক্ষমতায় কয়েকবার ছিল, পদ্ধতি, পথ, প্রক্রিয়া বুঝিয়ে দেওয়ার জন্য জনগণকে সংঘবদ্ধ করতে এইখানেও তারা নেতৃত্বে জায়গায় থাকতে পারত। কিন্তু সংস্কারের নেতৃত্ব এখন অন্তর্বর্তী সরকার দিচ্ছে, বিএনপি নয়। মানে সবগুলো থেকে এইরকম করেই আমি বলতে পারি, বিশাল বপুনে হাতি যেমন বনের রাজা নয়, সেরকম বিশাল শরীর, বিশাল সংগঠন নিয়েও বিএনপি বাংলাদেশের রাজনীতির কর্ণধার নয় এখন। মানে সব জায়গায় একটা রং ডিসিশন, একটা রং স্টেপ এর কথা আপনি ইন্ডিকেট করছেন। মানে যে নেতৃত্ব বিএনপির হাতে থাকার কথা ছিল, বা ধরেন যথাযথ সিদ্ধান্ত না নেওয়ার কারণেই তারা রাজনৈতিকভাবে পিছিয়ে পড়ছে। তো বা ধরেন অনেক জায়গাতে সিদ্ধান্তই নাই হয়তো। এই যে আওয়ামী লীগের আপনার কার্যক্রম নিষিদ্ধ করা হলো, এইটাই জনগণের দাবি ছিল একদম ডে 1 থেকে, জি 5 আগস্ট থেকে এবং তারও আগে। মানে অনেক সময় আমি যেমন একদম 5 তারিখ থেকে এই কথা বলেছি, ছাত্রলীগ যখন ব্যান করেছে তখন স্পষ্ট বলেছি, পিতা হলেন অপরাধী, তার দোষে ঠিক তার সন্তান মানে ছাত্রলীগ শাস্তি পেল, কিন্তু পিতার কোনো শাস্তি হলো না। এই শাস্তি তো তাদেরও হওয়া উচিত। যাই হোক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না সেখানে তারা বলছে জনগণ সিদ্ধান্ত নেবে। জনগণ সিদ্ধান্ত নেবার তো কোনো প্রক্রিয়া নেই, কোনো গণভোট নেই, তাদের মতামত আলাদা করে জানবার উপায় নেই। কথাটা বায়বীয় হয়ে গেল। তাতে করে লোকে মনে করলো ওরা আসলে চায় না, ইন্ডিয়া মানা করে দিয়েছে, এই কারণে ইন্ডিয়ার সাথে খাতির করে ক্ষমতায় যেতে হবে বলে ওরা এখানে আপোষ করছে। এই ধরনের বিভিন্ন জায়গাতে তারা প্রশ্নের মধ্যে পড়েছে, যেগুলো খুব ক্যাটেগরিক্যালি বলে নাই, ক্লিয়ারলি বলে নাই। এখন ব্যান হবার পরে তারা বলল বিলম্বে হলেও সরকার একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তো যারা বোঝে শোনে খবর রাখে তারা হাসে, বলে কি ওরা তো কোনোদিন এটা চাইলই না, বললই না, কিন্তু এটা কি রকম করে বলে, এইরকম কথা বলছে আর কি। ফলশ্রুতি হয়েছে যে এখন পর্যন্ত ধরেন ভোটের বাজার যদি বলেন, এখন তো প্রতিদ্বন্দ্বী নাই বিএনপির ওই অর্থে, জি। কিন্তু যদি জনগণের আস্থার ব্যাপার বলেন তাহলে বিএনপি জনগণের প্রশ্নবাদী জর্জরিত আছে এখনো। তো এখন বিএনপির কি করণীয় কি? অর্থাৎ আপনি কি 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 দেখছেন সামনের সময়টা? ধরেন বিকল্প তো কোনো দল এখন আর নাই, ওইভাবে বৃহৎ দল যে সম্মিলিতভাবে এককভাবে দেশ শাসন ক্ষমতা চালাবে। তো বিএনপির এখন করণীয় কি? কি মনে করেন আপনি? কনক, আপনি তো জানেন যে আমরা দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে আন্দোলন করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, জি, এবং শেষের দিকে এসে তাদের দলের নেতা তারেক রহমান বলেছেন যে সংস্কারের প্রস্তাবগুলো দেওয়া হয়েছে এগুলো আমরা ক্ষমতায় গিয়ে যৌথভাবে বাস্তবায়িত করব। এই জন্য আমরা একটা জাতীয় সরকার করব, জিতুক হারুক যে নেতাদের দরকার তাদের নিয়ে আমরা করবো, এটা উনি এখনো বলছেন। যাই হোক, এখন ক্ষমতায় তারা আমাদের নেবেন না কাঁদে দেবে সেই বিতর্কের জন্য বলছি না। আমি বলছি এই অর্থে তাদের একটা কমিটমেন্ট আছে পাবলিকলি, কিন্তু তারপরেও মানুষ এটা বলছে। বিএনপির প্রথম কাজ হচ্ছে তাদের আচরণ এবং উচ্চারণের মধ্যে একটা সঙ্গতি আনা এবং তার সঙ্গে জনগণকে সম্পৃক্ত করা, তাদেরকে বোঝানো যে সত্যি সত্যি তারা কি বলেন। একদম কোনো সন্দেহ নেই, আপনি যেটা বললেন, দেশে তো বিএনপির বিকল্প নেই এখন। জি, রাজনৈতিক দল হিসেবে বিএনপি এখন একটা দল। এই দল যদি এখন নিজেকে একটা লক্ষ্যে, আদর্শের ভিত্তিতে কি বলে নিয়ম কানুন শৃঙ্খলার মধ্যে দিয়ে সংগঠিত করে, তাহলে দেশে অনেক কিছু পেতে পারে, এবং সেটাই এখন বিএনপি করা উচিত। এই কথা যদি আপনি বলেন তো ধরেন বিএনপি যে কেউ বলবে আমরা তো তাই করছি। আপনি দেখেন না আমাদের যাদের নামে চাঁদাবাজি, অন্যান্য কিছু অভিযোগ আসছে, এরকম ১,৫০০ নেতাকর্মীকে আমরা বহিষ্কার করেছি। তারা সেটা করেছে, কিন্তু জি, করবার পরেও সেই ডিসিপ্লিন তাদের মধ্যে আসছে না। কেন? এটা তো তারা বুঝবে, দলের ভেতরটা তারা দেখে। সেটা যতই আমার সাথে সম্পর্ক থাক বা আপনার সাথে থাক, আপনি ভেতরটা দেখতে পান না, কারণ আপনি ভিতরে নাই। এটাও আমি তাদেরকে বলেছি, এটা আপনাদের বুঝতে হবে।
তারেক রহমান বলছেন, তারপরে শুনছেন এটা, তাহলে দলটা চলবে কিরকম করে? অথচ তারেক রহমানকে সবাই খুবই ভক্তি করে, মানে ভয় করে, শ্রদ্ধা করে, তার কথা শুনবে না কেন? তার মানে দলটার শুরুটা এমন করে হয়েছে যে যেইখানে হয়তো ক্ষমতাকে মুখ্য মনে করা হয়েছে, যেখানে হয়তো মনে করা হয়েছে ক্ষমতা মানেই দাপট, ক্ষমতা মানে সেটা একটা দেখাবার জিনিস, ক্ষমতা মানে উপভোগ করবার জিনিস, ক্ষমতা মানে যে সেবা করবার উপকরণ, হাতিয়ার হতে পারে, হয়তো সেরকম করে বুঝে নেই। এগুলোর যদি একটা ইনডক্ট্রিনেশন, আদর্শিকীকরণ লাগে, সেটা এখনো বিএনপি করতে পারে। আমি মনে করি বিএনপি 1 বছর সময় যদি পায়, সেই যদি পাবে তো নির্বাচনের মধ্যে পুরা দলকে ঢেলে সাজানো সম্ভব। আর এটা করলে দেশ বাঁচবে, অনেক দিক থেকে লাভবান হবে।